हेलो फ्रेंड्स, माय नेम इज पाप्पू सरकार। वेलकम टू योर यूट्यूब चैनल फिजी इजी। देखो लास्ट क्लासे আমরা ডিসকাস করছিলাম কি যে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে একটা সিস্টেমের সমস্ত ইনফরমেশন কোথায় থাকে, একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড গ্রুপ অফ ওয়েভের যে ওয়েভ ফাংশন, তার মানে এখানে যে ওয়েভ ফাংশনটা আছে এই ওয়েভ ফাংশনের মধ্যে সমস্ত কিছু ইনফরমেশন থাকে। ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনের ভিতরে সমস্ত ইনফরমেশন থাকে। তারপরে কি বলছিলাম যে এই ওয়েভ ফাংশনটা কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কোথায় রিপ্রেজেন্ট করা হয়, মানে নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট কি পজিশন আর টাইমকে কি এমন করে রিপ্রেজেন্ট করতাম এক্স আর টি। তারপরে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট পজিশন আর মোমেন্টাম, তাহলে ওকে কি করে রিপ্রেজেন্ট করতাম এইদিকে পজিশন আর এখানে মোমেন্টাম, আর এই যে গ্রাফটাকে কি বলতাম স্পেস। পজিশন আর মোমেন্টামের যে গ্রাফটা এটাকে বলা হয় স্পেস, আর এর মধ্যে যে ট্র্যাজেক্টরিটা থাকে ওকে বলা হয় স্পেস ট্র্যাজেক্টরি। তাহলে আমরা যে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনের কথা বলতেছি, মানে এমন একটা কোয়ান্টিটি যার মধ্যে সিস্টেমের সমস্ত ইনফরমেশন থাকে, সেই ওয়েভ ফাংশনটাকে কোথায় রিপ্রেজেন্ট করব? এক্সটির মধ্যে রিপ্রেজেন্টেশন করব না স্পেসের মধ্যে রিপ্রেজেন্টেশন করব? দেখো দেখার চেষ্টা করি যে স্পেসের আমরা কি দেখছিলাম যে ওইখানে যেহেতু আমাদের আনসার্টেনিটি প্রিন্সিপাল ডি ব্রগলি হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে যে কখনো আমরা মোমেন্টাম আর পজিশন একসঙ্গে সাইমিলটেনিয়াসলি মেজার করতে পারি না। তার মানে কি যদি আমরা মোমেন্টাম আর পজিশন সাইমিলটেনিয়াসলি মেজারই করতে না পারি, তার মানে আমরা স্পেসের ধারণা আসবেই না কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে। কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে স্পেসের কোনো আইডিয়া আনা ঠিকই না, কনসেপ্ট আসবেই না, কারণটা আমরা কখনো পজিশন আর মোমেন্টামকে একসঙ্গে মেজারই করতে পারবো না অ্যাকুরেটলি। ঠিক আছে, এরপরে তাহলে আমি বলছিলাম কি কোশ্চেনটা তো থেকেই যাচ্ছে যে ওয়েভ ফাংশনকে কোথায় রিপ্রেজেন্ট করবো, তাহলে এইখানে তো রিপ্রেজেন্ট করতে পারছি না। দেখো তোমরা বলার চেষ্টা করো, কেউ যদি পড়ে থাকো কোয়ান্টাম মেকানিক্স, ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করব কোথায়? ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করব লিনিয়ার ভেক্টর স্পেসের মধ্যে। দেখো একবার স্টেপ ওয়াইজ না গিয়া স্টেপ ওয়াইজ যাই আর কি, একবারে জাম্প না করি। যে লিনিয়ার ভেক্টর স্পেস যে বললাম এটা কেমন করে আসে একটু অপেক্ষা করো, বলছি। ঠিক আছে, দেখো এই যে কি বললাম ওয়েভ ফাংশনের মধ্যে সমস্ত ইনফরমেশন থাকে, এইটাকে ইন জেনারেলি কি বলা হয় যে কোয়ান্টাম স্টেট বলে এমন একটা স্টেট থাকে যে স্টেটটার মধ্যে ওই সিস্টেমের সমস্ত কিছু ইনফরমেশন থাকে। এই কোয়ান্টাম স্টেটটা কি জিনিস? কোয়ান্টাম স্টেটটা তাহলে এমন একটা স্টেট যার মধ্যে ওই সিস্টেমের সমস্ত ইনফরমেশন থাকে। সেই কোয়ান্টাম স্টেটটা কি আকারে থাকতে পারে? সেটা ম্যাট্রিক্সের ফরম্যাটে থাকতে পারে, সেটা ওয়েভ ফাংশনের ফরম্যাটে থাকতে পারে। ঠিক আছে, তাহলে ওইটা কোয়ান্টাম নাম্বারের ফরম্যাটে থাকতে পারে। তাহলে যে কোনো ফরম্যাটেই থাকতে পারে, কোয়ান্টাম নাম্বারের ফরম্যাটে থাকতে পারে, ম্যাট্রিক্সের ফরম্যাটে থাকতে পারে, আবার কোয়ান্টাম ওয়েভ ফাংশনের ফরম্যাটেও থাকতে পারে। তাহলে কি বললাম কোয়ান্টাম স্টেটের মধ্যে সমস্ত ইনফরমেশন একসঙ্গে থাকবে। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারলাম। এবার দেখবো যে এই কোয়ান্টাম স্টেটটা কোথায় রিপ্রেজেন্ট করা হয়, এটা আমাদের মেইন কোশ্চেন। এখন কোয়ান্টাম স্টেটকে কোথায় আমরা রিপ্রেজেন্ট করি? ওকে, দেখো এই কোশ্চেনটার উত্তরে যাওয়ার আগে একটা গল্প করি। ঠিক আছে, একটা গল্প করি। গল্পটা শোনার জন্য সবাই তৈরি আছো? গল্পটা একটু ভালো করে শোনো। ঠিক আছে, একটু লেখাটাকে বাদ দাও, গল্পটা শোনো। একটা গল্প করি তোমাদের সঙ্গে। গল্পটা হচ্ছে এমন, সাপোজ একটা রাস্তা আছে এমন টাইপের, রাস্তাটার মধ্যে একটা বাস আছে। ঠিক আছে, রাস্তাটার ভিতরে একটা বাস আছে, বাসটা এখানে দাঁড়ায় আছে। ঠিক আছে, এইখানে দাঁড়ায় আছে। এরপরে একটু পর বাসটা কি এইখান দিয়ে আসা রাইট সাইডে যাবে না লেফট সাইডে যাবে? এর দুইটা পসিবিলিটি আছে, রাইট সাইডে যাওয়ার পসিবিলিটি আছে, লেফট সাইডে যাওয়ার পসিবিলিটি আছে। তুমি কি বলতে পারবা শিওর হয়া বাসটা রাইট সাইডে যাবে না লেফট সাইডে যাবে? বাসটা রাইট সাইডে যাবে না লেফট সাইডে যাবে? বলা যাবে না।
এইখানে রাইট সাইডে যাওয়ার পসিবিলিটি কত 50%, লেফট সাইডে যাওয়ার পসিবিলিটি 50%। ওকে, আবার সাপোজ আরেকটা एग्जांपल নাও। সাপোজ তোমার কাছে একটা কয়েন আছে, ঠিক আছে, কি আছে, কয়েন আছে। ওকে, 1 টাকার কয়েন আছে, ঠিক আছে। ধানমার্কে 1 টাকার কয়েন ছিল, মনে আছে তোমাদের? এগুলা দেখছো? এখানে ইন্ডিয়া লেখা থাকতো। তাহলে একটা 1 টাকার কয়েন আছে, এই কয়েনটাকে যদি টস করো তুমি, টস করলে কি আসবে? হেড অথবা টেল আসতে পারে, হেড অথবা টেল আসতে পারে, ঠিক আছে। তাহলে এক্সাক্ট বলা যাবে না যে হেড আসবে না টেল আসবে। এইখানে কি হেড বা টেল আসার প্রবাবিলিটি কত? হেডের আসার প্রবাবিলিটি 50%, টেল আসার প্রবাবিলিটি 50%, ঠিক আছে। এরপরে আর একটা एग्जांपल হিসাবে তুমি নিতে পারো যে একটা বক্স আছে, ঠিক আছে, একটা বক্স আছে, বক্সের মধ্যে পয়জন রাখা আছে, ঠিক আছে। আর এই বক্সের ভিতরে একটা ইঁদুর বন্দি করে রাখা আছে, একটা ইঁদুর বন্দি করে রাখা আছে। এখন এমন কন্ডিশনে বন্দি করা আছে, সাপোজ পয়জনটা খেলেই ইঁদুরটা মারবে। তোমরা ঘরে ইঁদুর মারো তো, এই জিনিসটা। তাহলে একটা বক্সের ভিতরে বা ঘরটার ভিতরে, ঘরটা কল্পনা করতে পারো, এইখানে পয়জন রাখা আছে আর সঙ্গে ইঁদুর রাখা আছে। তাহলে যখন বক্সটা খুলবা তুমি, বক্সটা যখন খুলবা তখন কি ইঁদুরকে বেঁচে থাকার প্রবাবিলিটি কত আর মারার প্রবাবিলিটি কত? শিওর তো বলা যাবে না যে মারা গেছে না বেঁচে আছে। তার মানে কি বেঁচে যাওয়ার প্রবাবিলিটি 50% আছে, মারা যাওয়ার প্রবাবিলিটিও 50% আছে, ঠিক আছে। আরো একটা एग्जांपल নিতে পারো যে আমাদের ক্ষেত্রে সাপোজ এইখানে আমাদের জীবনের পাস্ট, ঠিক আছে, এইখানে আমাদের লাইফের প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট। এরপরে আমাদের লাইফ ফিউচার, এইদিকে যেতে পারে, এইদিকে এইদিকে এইদিকে, ফিউচার আমাদের যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। পাস্টে চলে গেছে, প্রেজেন্টে আছি এবং ফিউচারে যে কোনো দিকে যেতে পারি। তাহলে ফিউচারে আমাদের যাওয়ার প্রবাবিলিটি কত? ফিউচার কেমন করে যাবে? এটা কি জিনিস রিপ্রেজেন্ট করে? এটা ফিউচার রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তাহলে দেখো ফিউচার কি করে ফিউচার জিনিসটা কেমন করে যাব? এই প্রেজেন্টে যেমন কাজ করব ফিউচারে ঠিক তেমনই যাব, ঠিক আছে। প্রেজেন্টে যেমন কাজ করব ফিউচারে তেমনই যাব। তাহলে আমাদের ফিউচারে যাওয়ার এতগুলো প্রবাবিলিটি আছে, এই প্রবাবিলিটিগুলোর মধ্যে একটা প্রবাবিলিটি তো হবেই, ঠিক আছে। এইখান থেকে দেখো কি হয়, এই যে আমরা প্রেজেন্টে আসি, এইখান থেকে ফিউচারে যাওয়ার অনেক প্রবাবিলিটি আছে। প্রবাবিলিটিগুলোর মধ্যে একটা প্রবাবিলিটি যদি কেউ বলে দেয়, সে কে বলে? অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ বাবা। জ্যোতিষ বাবা কি বলে? ফিউচারের প্রবাবিলিটিগুলোর মধ্যে যে কোনো একটা প্রবাবিলিটি বলে দেয়, তাতেই আমরা খুশি হয়ে যাই, বলে বাবা এত কিছু জানে। কি বলি, বাবা দেখো তো আমার চাকরি হবে কি হবে না, বাবা দেখো তো আমার প্রেম হবে কি হবে না, ঠিক আছে। বাবা কি বলে? হ্যাঁ তুই পড়াশোনা ঠিকই করিস, চাকরি তো হবেই তোর, কিন্তু তোর একটু প্রবলেম আছে, ঠিক আছে। একটু গ্রহের দশা দেখতে পাচ্ছি, এই পূজাটা কর, পূজাটা করলে তো গ্রহের দশাটা কেটে যাবে, আর তারপরে একটু ভালো করে পড়াশোনা করলে চাকরি অবশ্যই হবে, তুই ভালো স্টুডেন্ট, ঠিক আছে, তোর চিন্তা নেওয়ার কিছু কারণ নেই, তুই এই পূজাটা শুধু করে নে আর আমার কাছে এই মাদুরিটা নিয়ে যা, পড়বি, গ্রহের দশা কেটে যাবে, তারপরে তোর চাকরি শিওর হবে। দেখো এইটুকু কথা তো আমিও বলতে পারি, যে ভালো করে পড়বে তার তো চাকরি হবেই, স্বাভাবিক জিনিস, ঠিক আছে। যে ভালো করে পড়বি তার তো চাকরি হবেই। প্রেজেন্টে যদি ভালো করে পড়াশোনা করিস তাহলে কি চাকরি হওয়ার, ফিউচারে চাকরি হতেই পারে, এই প্রবাবিলিটিগুলোর মধ্যেই একটা পড়ে, ঠিক আছে। তারপরে কি হবে বলবে, আর তোকে কিসের কথা বলে বলতো? এই যে বলে পূজা কর, পূজা করার মধ্য দিয়ে তোর ভিতরে যেগুলো ভয় ছিল ভয়গুলোকে বের করে দিল, তাহলে তুই ইজিলি পড়বি, চাকরি পাবি, এটাই বাবার কাজ, ঠিক আছে। যাই হোক এগুলা স্যার, আমরা ফিজিক্সে আবার ফিরে আসি, ঠিক আছে। তাহলে ফিজিক্সে দেখো একটা জায়গায় থেকে যাওয়ার প্রবাবিলিটি অনেক কিছু হয়, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে তার মানে বলতে পাবো না কিন্তু এক্স্যাক্টলি কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখ যখনই
এটার ক্ষেত্রে টস করাটার ক্ষেত্রে ভাব, টস করাটার ক্ষেত্রে টস যদি করিস যখন, তখন বলতে পারিস না হেড আসবে না টেল আসবে, কিন্তু টস করার পর যখন রেজাল্টটা পাবি, রেজাল্টটা যখন দেখবি, তাহলে কখন হেড পড়বে বা টেল পড়বে, যে কোনো একটা পড়বে, হেড পড়তে পারে বা টেল পড়তে পারে। ঠিক আছে, হেড পড়লে তার মানে কি হেড আসছে, এটার প্রবাবিলিটি কত 100%, ওটা শিওর আসছে, বা টেল আসছে, তাহলে টেলের প্রবাবিলিটি কি কত 100%। তাহলে এই যে এই ক্ষেত্রে যদি তোকে একটা প্রবাবিলিটি শিওর বলে দেয়, তাহলে ওটাই 100% হবে, বাকিগুলোই 0 হবে। তার মানে যদি ভাব গাড়িটা এই দিকে আসে, রাইট সাইডে আসে, তার মানে রাইট সাইডেই 100% প্রবাবিলিটি, লেফট সাইডে যাওয়ার প্রবাবিলিটি 0%। ঠিক আছে, তাহলে এইখানে কোয়ান্টাম স্টেটটা কয়টা কোয়ান্টাম স্টেট ডিফাইন করতেছে, দুইটা কোয়ান্টাম স্টেট ডিফাইন করতেছে। মানে কি প্রবাবিলিটি তো দুটোই আছে, রাইট সাইডেও যাওয়ার প্রবাবিলিটি আছে, লেফট সাইডেও যাওয়ার প্রবাবিলিটি আছে, কিন্তু যখন অ্যান্সারটা পাবো লেফট সাইডে গেছে, তখন ওইটা লেফট সাইডে যাওয়ার প্রবাবিলিটি 100%, কিন্তু যতক্ষণ লেফট সাইডে যায় নাই ততক্ষণ আমরা জানি না কোন দিকে যাবে। তার মানে কোয়ান্টাম স্টেট দুইটা ডিফাইন করতেছে, লেফট সাইডের কোয়ান্টাম স্টেট, রাইট সাইডের কোয়ান্টাম স্টেট। তাহলে টোটাল কোয়ান্টাম স্টেটকে কেমন করে লিখতে পারি, টোটাল কোয়ান্টাম স্টেটকে লিখবো এমন করে সাই ইকুয়াল টু, সাইকে দুইটা দিয়ে লিখবো, একটা কি কোয়ান্টাম স্টেট সাই এল আর একটা লিখবো সাই আর। ঠিক আছে, মানে লেফট সাইডেও যেতে পারে, রাইট সাইডেও যেতে পারে, দুইটা মিলে আমাদের সাই তৈরি হবে। টসের ক্ষেত্রে কি হবে, টস করলাম, হেডও পড়তে পারে টেলও পড়তে পারে। ঠিক আছে, তাহলে হেড পড়তেও পারে টেলও পড়তে পারে, তাহলে এই দুটো লিনিয়ার কম্বিনেশনে টোটালটা লিখবো। ঠিক আছে, টোটাল প্রবাবিলিটি কি 1 আসবে। ঠিক আছে, তার মানে কি টোটাল ওয়েভ ফাংশন সাই ইকুয়াল টু কি হবে, সাই হেড বা সাই টেল। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হবে, ইঁদুরটা পয়জন খায়া মারা গেলে যদি বক্স খুললাম, বক্স যখন খুললাম, বক্স খোলার পর দেখবো কি ইঁদুরটা হয় মারা গেছে, না হয় ইঁদুরটা বেঁচে আছে, দুটোই তো হবে। কিন্তু যতক্ষণ বক্স খুলি নেই তখন তো জানি না ইঁদুরটা বেঁচে আছে না মারা গেছে, দুইটাই হওয়ার প্রবাবিলিটি আছে। তার মানে তখন কি লিখবো, সাই ইকুয়াল টু কি ইঁদুর মারা গেছে, ইঁদুর বেঁচে আছে, আর ইঁদুর ডেড, ইঁদুর মারা গেছে। ঠিক আছে, তাহলে দেখ এইখানে কোয়ান্টাম স্টেট সব ক্ষেত্রে কিন্তু কোয়ান্টাম স্টেট কত হলো, দুইটা দুইটা করে আছে। ঠিক আছে, আর এদেরকে কি লিখলাম, কোয়ান্টাম স্টেটগুলোর লিনিয়ার কম্বিনেশনে লিখলাম ওয়েভ ফাংশনটাকে। ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশনে লিখলাম। এইটুকু বুঝতে পারছিস সবাই, এইটুকু সবাই বুঝতে পারছিস। এবার দেখ একটা কথা শোন, একটু শোন ভালো করে, এইদিকে সবাই লক্ষ্য কর, যে আমরা কি করলাম, কোয়ান্টাম স্টেটের এই যে লিনিয়ার কম্বিনেশনে লিখলাম। ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশনে লিখলাম, লিনিয়ার কম্বিনেশনে লেখার পর একে কোথায় রিপ্রেজেন্ট করব, লিনিয়ার ভেক্টর স্পেসে রিপ্রেজেন্ট করব। রিপ্রেজেন্ট কোথায় করব, তাহলে লিনিয়ার ভেক্টর স্পেসে রিপ্রেজেন্ট করব। তার মানে কি হলো, কোয়ান্টাম স্টেটকে আমরা ডিফাইন করলাম, লিনিয়ার কম্বিনেশনের দ্বারা গঠন করলাম, কোয়ান্টাম স্টেটকে লিনিয়ার কম্বিনেশনের দ্বারা গঠন করলাম, গঠন করার পর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে রিপ্রেজেন্ট করলাম। এখন তোদের সবার মাথায় যেটা কোশ্চেন আসবে, সেটা কি আসবে, যে হোয়াট ইজ দ্য লিনিয়ার লিনিয়ার ভেক্টর স্পেস, হোয়াট ইজ দ্য লিনিয়ার ভেক্টর স্পেস, এটা কোশ্চেন সবার মাথায় আসতেছে। এবার দেখি যে লিনিয়ার ভেক্টর স্পেস জিনিসটা হয় কি। ঠিক আছে, দেখ লিনিয়ার ভেক্টর স্পেস জিনিসটা কিছুই না, ইট ইজ এমন একটা ভেক্টর যে কি করবে, ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশন ল আর হচ্ছে ভেক্টরের এডিশন ল ফলো করে। ভেক্টরের এডিশন ল ফলো করে মানে কি, এ সাপোজ এমন করে আছে সাই 1 প্লাস সাই 2 ইকুয়াল টু কি লেখা যাবে, এ সাই 1 প্লাস এ সাই 2। ঠিক আছে, তাহলে এটা কি হলো ভেক্টরস এডিশন ল। আর স্কেলার মাল্টিপ্লিকেশন কি বলে, এ সাই, সাপোজ এটা হচ্ছে কি লেখা যাবে, এ সাই। ঠিক আছে, এটা তাহলে হলো ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশন ল। তাহলে কোনো একটা ভেক্টর যদি এই দুটো ল ফলো করে, একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন ল আর একটা হচ্ছে নর্মাল এডিশন ল। ঠিক আছে, এই ল দুটো যদি ফলো করে তাহলে তাকে বলা হয়
লিনিয়ার ভেক্টর স্পেস। দেখ লিনিয়ার ভেক্টর স্পেস তোরা মেবি থার্ড সেমে পড়ছিস, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যখন পড়ছিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে এই জিনিসটা ছিল, ঠিক আছে? একবার ভাব, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ছিস তোরা, ওই বইয়ের মধ্যে লিনিয়ার ভেক্টর স্পেস সম্বন্ধে অনেক কিছুই পড়ছিলি। দেখ তাহলে কি দেখলাম যে কোয়ান্টাম স্টেটকে কোথায় রিপ্রেজেন্ট করলাম? লিনিয়ার ভেক্টর স্পেসের মধ্যে রিপ্রেজেন্ট করলাম। লিনিয়ার ভেক্টর স্পেস কি সেটা আমরা দেখলাম। এগুলো পরে আমরা আরো ডিটেলসে পড়ব, ঠিক আছে? এগুলো পরে আমরা আরো ডিটেলসে পড়ব। এরপরে আমরা এই যে এই এক্সাম্পলটা যদি চাইস, যদি তোদের টাইম থাকে একটু, তাহলে শোন, এই এক্সাম্পলটা থেকে তোদের লাইফের একটা লেসন শেখাইতে পারি। দেখ এইখানে কি বলে যে আমাদের এই জায়গাটা ডিফাইন করতেছে পাস্ট, মানে যেটা চলে গেছে। এই জায়গাটা ডিফাইন করতেছে কি? প্রেজেন্ট, যেইখানে আমরা বেঁচে আছি, যা করতেছি আজকে, এটা হচ্ছে প্রেজেন্ট। যেটা করে চলছি এটা প্রেজেন্ট, ওকে? আবার প্রেজেন্টের পর কি আসবে? ফিউচার। প্রেজেন্টের পর কি আসবে? ফিউচার আসবে। এই ফিউচার কথাটা আসবে, এইখানে না আমার একটা প্রবলেম আছে, ঠিক আছে? এখানে তোদেরও প্রবলেম হওয়া উচিত এই কথাটার মধ্যে। এটাই জীবনের সব থেকে বড় মোটিভ আসবে। দেখ ফিউচার কখনো আমাদের কাছে আসে না, আমরা ফিউচারের কাছে যাই, ঠিক আছে? আমাদের বয়স ওইখান থেকে 70 বছর আমাদের এখানে আসে না, আমরা বয়স বাড়াইতে বাড়াইতে 70 বছরে যাই। তার মানে ফিউচারে আমরা কি করি? যাই। তার মানে দেখ ফিউচারে যাওয়ার জন্য আমাদের অনেকগুলো প্রবাবিলিটি আছে, যেটা প্রেজেন্টটার থেকে তৈরি হয়। তাহলে যদি তোরা কেউ প্রেজেন্টটাকে সুন্দরভাবে গড়ে তুলিস, তোদের প্রেজেন্টটাকে যদি কেউ সুন্দরভাবে গড়িস, বা প্রেজেন্টে যদি অনেস্ট থেকে সত্যি কাজ ভালো করে কাজ করিস, তাহলে তোদের ফিউচার এমনি ব্রাইট হবে, ঠিক আছে? ফিউচার কারো কাছে আসবে না। ফিউচারকে ভালো করার জন্য তোর প্রেজেন্টকে ভালো করতে লাগবে। তার মানে তুই ফিউচারের চিন্তা বন্ধ কর, তুই আজকে প্রেজেন্টটাকে ভালো করার চেষ্টা কর, ঠিক আছে? এই লেকচারটাকে দেখলি, আগের লেকচার দেখছিস কি দেখিস না এটা ভুলে যা। এই লেকচারটাকে আগে দেখ, এটার একটু নোট বানা, এটার সম্বন্ধে একটু ভাব, ঠিক আছে? আজকে যেটা করতেছিস এই প্রেজেন্টটাকে ভালো করে কর, কালকেরটা এমনি ভালো হবে। আজকের লেকচারটা যদি দেখা শুরু করিস, কালকের লেকচারটা বুঝবি, ঠিক আছে? তার জন্য আজকেরটাকে, এই প্রেজেন্টটাকে ভালো করে উপভোগ কর, প্রেজেন্টটাকে এনজয় কর, লাইফে এটাকে মোটিভ বানা যে প্রেজেন্টকে এনজয় করব, প্রেজেন্টকে 100% ইউজ করব, ঠিক আছে? এইখান থেকে আমি সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে ABCDর ফর্মুলা। লাইফে ABCDর ফর্মুলা কি বলি? যে আমি কি বললাম যে প্রেজেন্টটা ডিসাইড করে ফিউচারকে, ঠিক আছে? তুই প্রেজেন্ট ভালো করলে ফিউচার তোর ভালো হবে। এইখানে একটা জিনিস আমাদের হাতে থাকে না, সেটা কি? জন্ম মৃত্যু। এই দুইটা জিনিস আমাদের হাতে থাকে না, জন্ম আর মৃত্যু। যেমন এইখানে কি দেখছিলি যে হেড পড়বে না টেল পড়বে, এটা আমাদের হাতে কিন্তু নাই। উঠাবো, ওঠার পর হেডও করতে পারে, টেলও করতে পারে, কিন্তু যখন পড়বে হয় হেড পড়বে না হয় টেল পড়বে। এইখানে তেমনই আমাদের লাইফের ক্ষেত্রে জন্ম আর মৃত্যুটা আমাদের হাতে থাকে না। এটা যেমন করে জন্ম হতে পারে, তারপরে যেমন কোনো খুশি মৃত্যু হতে পারে। তাহলে এই দুটো জিনিস আমাদের হাতে থাকে না। তাহলে বার্থ আর হচ্ছে ডেথ, এই দুটো জিনিস আমাদের হাতে থাকে না। যেদিন খুশি জন্মগ্রহণ করতেছি, যখন পারি মারা যেতে পারি। আমাদের হাতে যেটা থাকে সেটা কি? আমাদের প্রেজেন্টে কোন দিকে যাব, কি কাজ করব, এটাকে চুজ করার ক্ষমতাটা আমাদের হাতে আছে। চুজ করার ক্ষমতা কার কাছে? আমাদের হাতে, ঠিক আছে? এখান থেকে চুজ করব যে আমরা ফিউচারে কি করতে চাই, ঠিক আছে? তাহলে আজকে ফিউচার চুজ, প্রেজেন্টকে তুই ভালো করে কাজ কর, এখান থেকে তুই চুজ কর আজকে কি করবি। গিয়ে এখন লেকচারটা বন্ধ করে নেটফ্লিক্সের কথা ভাববি, না হচ্ছে গার্লফ্রেন্ডের সঙ্গে বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করবি, না কি করবি, না এখন হচ্ছে গিয়া বাইরে বসে থাকবি গান শুনবি, সেটা তোর ব্যাপার। কিন্তু তোর চুজ করার এই পজিশনে দাঁড়ায় তোর চুজ করার ক্ষমতা আছে, ঠিক আছে? যে আমি এটা করব, ভিডিওটা পজ করব, পজ করে অন্য কাজ করব, কি করতে যাব? বাইরে যাব গান শুনতে বা বন্ধুর সাথে গল্প করতে যাব। আর কেউ কি করতে পারিস না, ভিডিওটা শুনবো, শোনার পর পড়ার পর নোট বানাবো, সেটা নিয়ে ভাববো, ঠিক আছে? এটাও করতে পারিস। তো
তো তোকে চুজ করার ক্ষমতাটা তোকেই দিছে ভগবান। তাহলে চুজ করাটা নিজের হাতে, আর চুজ তুই যত অ্যাকুরেট করবি, তোর যেমন করে করবি সেইভাবে তুই যাবি। কেউ যদি খেলাধুলা চুজ করে তার ক্যারিয়ার খেলাধুলায় মানাবে, পড়াশোনা চুজ করছিস তোর ক্যারিয়ার পড়াশোনায় মানাবে, ঠিক আছে? তাহলে চুজ করার ক্ষমতাটা তোর হাতে থাকবে। তাহলে চুজ করার ক্ষমতাটা কার হাতে থাকলো? তোর হাতে থাকে, ঠিক আছে? বাকি ডেট আর মার্ক এগুলা জিনিস তোর হাতে নাই, চুজ করার ক্ষমতাটা তোর হাতে আছে। আর আমি কি বললাম, এ বি সি ডির ফর্মুলা, মানে কি এ ফর আত্মা, ঠিক আছে? এ বি সি ডি, তাহলে কি আত্মা, বার্থ, চুজ, ডেট। ওকে, এই আত্মা না থাকলে তো কোনো মানে দাঁড়ায় না, না? আত্মা তো থাকতেই লাগবে আমাদের শরীরে। আত্মাই যদি না থাকে তাহলে জন্ম মৃত্যু এই করবো ও করবো, ফিউচার প্রেজেন্ট এগুলো কি কিচ্ছু যায় আসে না। তো এটাই হচ্ছে বলি সবাইকে যে এবিসিডির ফর্মুলা তুই দেখ, আর সবসময় তো প্রেজেন্টটাকে ভালো করার চেষ্টা কর, এবং প্রেজেন্ট থেকে তোর চুজ করার ক্ষমতাটা আছে, তোর হাত আছে, ওখানে চুজ কর, ঠিক আছে? মানুষ বলে ফিউচার আমাদের হাতে নেই, এটা ভুল কথা। ফিউচার তোর হাতেই আছে, তুই যেভাবে চুজ করবি প্রেজেন্টটাকে ওইভাবেই আমরা ফিউচারটা গড়ে তুলবো, ঠিক আছে? এই কথাটা মনে রাখিস, সারা জীবনে তোর কাজে লাগবে, ঠিক আছে? জীবনে পড়াশোনা শুরু করে জীবনের অগ্রগতির জন্য সবসময় কথাটা কাজে লাগবে, একটু মনে রাখবি, ঠিক আছে? অনেক জ্ঞান দিলাম, খারাপ পাস না, ওকে? জীবনে পড়াশোনার সঙ্গে সঙ্গে আর একটু অন্য কিছু জিনিস শিখতে লাগে, ঠিক আছে? জীবনে আমাদের প্রোগ্রেস হওয়া খুব জরুরি, এই জিনিসটা শিখতে লাগবে তোদেরকে, ঠিক আছে? তোরা এখনো ছোট বাচ্চা আছিস, ধীরে ধীরে শিখবি সব কিছু, ঠিক আছে? এবার চল আমাদের পড়ায় আসি। আমাদের পড়ায় কি দেখলাম যে কোয়ান্টাম স্টেটকে কোথায় রিপ্রেজেন্ট করলাম? লিনিয়ার ভেক্টর স্পেসে রিপ্রেজেন্ট করে দিলাম। এবার যেটা আমাদের কোশ্চেন আসা উচিত সেটা কি, কোয়ান্টাম স্টেটের মধ্যে সব ইনফরমেশন থাকে, ঠিক আছে? আর একে কি করি আমরা? লিনিয়ার কম্বিনেশনে লেখার পরে লিনিয়ার ভেক্টর স্পেসে ডিফাইন করে দিই, রিপ্রেজেন্ট করে দিই। কিন্তু এই কোয়ান্টাম স্টেট যেটা কথা বলতেছি, এই কোয়ান্টাম স্টেটটাকে আমরা বের করব কেমন করে, এটা জানতে লাগবে, ঠিক আছে? কোয়ান্টাম স্টেটকে আমরা বের করব কেমন করে, ঠিক আছে? এটার জন্য কি করব, আমাদের কি জিনিস ছিল যে একটা ম্যাটার পার্টিকেল আছে, ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে কিছুগুলা, ম্যাটার পার্টিকেলের অ্যাসোসিয়েটেড কিছু কিছু ওয়েভ থাকে, গ্রুপ অফ ওয়েভস থাকে। এই গ্রুপ অফ ওয়েভস থেকে এর যে ওয়েভ ফাংশন আছে সেইটার মধ্যে সমস্ত ইনফরমেশন থাকে, ঠিক আছে? তাহলে নর্মালি যদি বলিস একটা ম্যাটার পার্টিকেলের অ্যাসোসিয়েটেড কিছু ওয়েভ, এর যে ওয়েভ ফাংশনগুলোকে নিয়ে কাজ করিস, ঠিক আছে? এই ওয়েভ ফাংশনগুলোকে কোয়ান্টাম স্টেট বলা যাবে না, মানে একটু সাজা বলতে লাগবে, জিনিসটা একটু বোঝার চেষ্টা কর। যে ম্যাটার পার্টিকেলের অ্যাসোসিয়েটেড যে ওয়েভ আছে ওর যদি নর্মাল ওয়েভ ফাংশনগুলো নিস, তাহলে এই নর্মাল ওয়েভ ফাংশনগুলা কোয়ান্টাম মেকানিক্সের কিছু কিছু প্রপার্টিকে স্যাটিসফাই করে না। কোয়ান্টাম মেকানিক্সের প্রপার্টি ইন দ্য সেন্স, কোয়ান্টাম মেকানিক্সের কিছু পস্টুলেটস আছে, এই পস্টুলেটসগুলোকে স্যাটিসফাই করে না যদি নর্মাল ওয়েভ ফাংশনগুলোকে নিস। পস্টুলেটসগুলো কি কি পরে আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে? কয়েকদিন পরেই ডিটেলসে পড়বো কোয়ান্টাম পস্টুলেটস। তাহলে নর্মাল যদি ওয়েভ ফাংশনটা নেস সেটা কোয়ান্টাম পস্টুলেটসগুলোকে স্যাটিসফাই করে না, তাই কি করে এই নর্মাল ওয়েভ ফাংশনগুলোকে একটু মডিফাই করে শ্রোডিঞ্জার্স একটা নতুন একটা অপারেটর বা নতুন একটা ইকুয়েশন দেয়, যাকে বলা হয় শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন বা শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। এই যে শ্রোডিঞ্জার যে ইকুয়েশনটা দিছে এর ফর্মটা আমরা পরে জানবো, ঠিক আছে? এখন জাস্ট এইটুকু মনে কর, নর্মাল ফর্মকে মডিফাই করে শ্রোডিঞ্জার্স একটা ইকুয়েশন দিল, একে বলা হয় শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। এই শ্রোডিঞ্জার্স ইকুয়েশনে কি করব, এই শ্রোডিঞ্জার্স ইকুয়েশন দিয়ে এখন আমরা একটা ওয়েভ ফাংশন তৈরি করব, শ্রোডিঞ্জার্স ইকুয়েশন দিয়ে ওয়েভ ফাংশন তৈরি করব, ঠিক আছে? বা কোয়ান্টাম স্টেট তৈরি করব, ওয়েভ ফাংশন বা কোয়ান্টাম স্টেট তৈরি করব। ওই কোয়ান্টাম স্টেটটার মধ্যে বা ওয়েভ ফাংশনটার মধ্যে সমস্ত ইনফরমেশন থাকবে, আর এই ক্ষেত্রে কি হবে, এই ওয়েভ ফাংশনটা বা এই কোয়ান্টাম স্টেটটা কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেটসগুলোকেও স্যাটিসফাই করবে, ঠিক আছে? তাহলে আমাদের কাজ হলো শ্রোডিঞ্জার্স ইকুয়েশন থেকে ইকুয়েশনের সাহায্য নিয়ে একটা কোয়ান্টাম স্টেট তৈরি করা বা একটা ওয়েভ ফাংশন তৈরি করা। তারপরে ওয়েভ ফাংশন যখনই তৈরি হয়ে গেল, এর মধ্যে তো সমস্ত কিছু ইনফরমেশন আছে, তাহলে কি হবে, ওয়েভ ফাংশন যখনই তৈরি হলো এর মধ্যে ইনফরমেশন বের করে আনার জন্য তারপরে কি করব, ওয়েভ ফাংশনের উপরে অপারেটর লাগাই দেব।
ওয়েভ ফাংশনের উপরে কি করব, অপারেটর লাগাই দেবো। তারপরে ওয়েভ ফাংশনের উপর অপারেটর লাগাই দিয়ে আমাদের যে কোয়ান্টিটিটা দরকার হবে ওই কোয়ান্টিটিটা বের করে আনবো। সাপোজ মনে কর যদি এনার্জি লাগে, তাহলে এনার্জির অপারেটর লাগাই দিবি ওয়েভ ফাংশনের উপর, ওখান থেকে এনার্জি ক্যালকুলেট করে আনবি। পজিশনের অপারেটর লাগাই দিবি, পজিশন ক্যালকুলেট করে আনবি। মোমেন্টাম অপারেটর লাগাই দিবি, মোমেন্টাম ক্যালকুলেট করে আনবি। ঠিক আছে, এমন করে ওয়েভ ফাংশনের উপর অপারেটর ইউজ করব। অপারেটর অপারেট করার পর আমরা হচ্ছে ওই কোয়ান্টিটিটা, যে কোয়ান্টিটিটা দরকার পড়বে ওই কোয়ান্টিটিটা বের করে আনবো। দেখ তোদের মনে অনেক অনেক কোশ্চেন জানতেছে যে অপারেটর কি জিনিস, কেমন করে অপারেট করবো, এগুলো আমরা পরে সমস্ত কিছু ডিসকাস করব। তোদের অপারেটর জিনিসটা একভাবেই বলে একটু সিম্পলি বলার চেষ্টা করি, অল্প একটু। হ্যাঁ দেখ, এটা যদিও পরে আমরা আরো বেশি করে পড়বো। অপারেটর জিনিসটা এমন, সাপোজ ধরি না একটা তো সার্কিট, নর্মাল সার্কিট দেওয়া আছে, সার্কিটটা থেকে তুই যদি কারেন্ট মাপিস, ঠিক আছে, নর্মাল একটা সার্কিট দেওয়া আছে, এখানে ধরে কিছু একটা দেওয়া আছে, এই সার্কিটটা থেকে কারেন্ট যদি মাপিস, কারেন্ট মাপার জন্য কি করতে লাগবে, তোকে অ্যামমিটার লাগাইতে লাগবে না? কারেন্ট মাপার জন্য কোনো সার্কিটে কারেন্ট মাপার জন্য কি অ্যামমিটার লাগাইতে লাগতেছে না? এই অ্যামমিটারটা এখানে কি অপারেটর, মানে অ্যামমিটার একটা এক্সটার্নাল জিনিস যেটাকে অপারেট করলি, সার্কিটের মধ্যে বসাইলি, ওইখান থেকে কারেন্ট মাপতে পারবি। ঠিক আছে, বা ভোল্টেজ মাপার জন্য কি ভোল্টমিটার বসাবি, ভোল্ট, তারপরে ওইখান থেকে ভোল্টমিটারে ভোল্টেজ দেখতে পাবি। তাহলে এই ভোল্টমিটারটা একটা অপারেটর। তেমনই কি করব, যে ওয়েভ ফাংশনটা পাবো শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে, যে ওয়েভ ফাংশনটা বের হয়ে আসবে, ধরি না সাইড একটা ওয়েভ ফাংশন বের হয়ে আসলো, এর উপর যদি আমরা পজিশন অপারেটর অপারেট করি, পজিশন অপারেটর যদি অপারেট করি, তারপর আমরা রেজাল্টের একটা পজিশনের ভ্যালু পাওয়া যাব। ঠিক আছে, তাহলে অপারেটরটা বুঝতে পারলি, যেমন সার্কিটের ক্ষেত্রে অ্যামমিটার দিয়ে আমরা কারেন্ট মাপি, তেমনই পজিশন যে কোনো অপারেটর ওয়েভ ফাংশনের উপর অপারেট করে ওইখানের ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসি। ঠিক আছে, এই জিনিসটা সবাই আশা করি বুঝতে পারছিস। তাহলে আমাদের কোয়ান্টাম মেকানিক্স কি করব এতটা সবাই বুঝতে পারছিস যে আমাদের কাজ কি এইখানে, মানে এখন অবধি কি হলো, আমাদের কোয়ান্টাম মেকানিক্সের যে ডেভেলপমেন্ট আছে, ডেভেলপমেন্টের জিনিসটা কমপ্লিট হলো। মানে কোয়ান্টাম মেকানিক্স কেমন করে ডেভেলপমেন্ট হলো, এটার একটা সামারি দেখলাম। ঠিক আছে, এরপরে আমি এতক্ষণ অবধি যেগুলা কথা বলছি সব কথাগুলো ডিটেলসে এক্সপ্লেন করব নেক্সট ভিডিওর থেকে। ঠিক আছে, এই অবধি আমরা জাস্ট খালি দেখলাম যে কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্ট কেমন করে হয়। তাহলে আমরা এরপরে কি করব, একদম ব্ল্যাক বডি থেকে শুরু করে প্ল্যাঙ্কস ল, রেলেজিস ল, সব ওয়েন্স ল, সব কিছু দেখার পর ধীরে ধীরে কি হবে, শ্রোডিঞ্জার ইকুয়েশন অবধি যাব। মানে ডেভেলপ হলো, শ্রোডিঞ্জার ইকুয়েশন অবধি গেলাম। তারপরে শ্রোডিঞ্জার ইকুয়েশনে যাওয়ার পর বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলো আছে আমাদের সিলেবাসে, যেগুলো অ্যাপ্লিকেশন আছে, যেমন হাইড্রোজেন অ্যাটম আছে, তারপরে যে 1 ডাইমেনশন 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল বক্স আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, পাউলিস ম্যাট্রিক্স যেগুলো আছে সবকিছুই আমরা পরে শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যাপ্লাই করে কিভাবে বের করতে লাগে, কি করতে লাগে, আমরা ওগুলা তাহলে পরে পড়বো। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্ট জিনিসটা বুঝতে পারলাম। ঠিক আছে, এই অবধি। দেখো একটা কথা শোন সবাই, 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ কর সবাই। চোখ বন্ধ করার পর একটু প্রথম দিনের লেকচারটার থেকে ভাবা শুরু কর, আমাদের ফিজিক্স কোথায় শুরু হয়েছিল এবং ফিজিক্সটা কি করে কোয়ান্টাম মেকানিক্সে আসলো এবং কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টটা কেমন করে হলো। ঠিক আছে, একটু ভাব, একবার চোখ বন্ধ করে, খাতা বন্ধ করে, পজ করে প্রথম থেকে লাস্ট অবধি ভাব। ঠিক আছে, একবার ভাব, দেখবি যে সমস্ত জিনিসটা ক্লিয়ার হবে। কেমন করে ভাববি আমি একটু বলার চেষ্টা করি। চোখ বন্ধ কর সবাই, তারপরে ভাব এমন করে। প্রথমে কি আসতেছে, যে গাছ থেকে আপেল পড়লো, আপেল পড়ার পর নিউটনের মেকানিক্স দিল, নিউটন মেকানিক্স F = ma ফান্ডামেন্টাল ল দিল, ওখান থেকে নিউটন মেকানিক্সের সমস্ত ইনফরমেশন পাওয়া গেলাম। ঠিক আছে, ওখান থেকে পজিশন আর টাইম যদি পাওয়া যায়, ওখান থেকে ভেলোসিটি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, সবকিছু মোমেন্টাম আমরা বের করতে পারবো। তাহলে একটা সিস্টেমের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল না, কিন্তু নিউটনিয়ান মেকানিক্স যখন সিস্টেম অফ পার্টিকেলস নিলাম, যেমন ওইখানে 50টা কি নিয়েছিলাম, মার্বেল নিয়েছিলাম। 50টা মার্বেল নিলে ওখানে অনেক ইকুয়েশন আসছিল যেগুলোকে সলভ করা কঠিন হয়ে যাচ্ছিল। তার জন্য এটার মেন কারণ ছিল ফোর্স আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি, আর নিউটনিয়ান মেকানিক্সে ফোর্স নিয়ে কাজ করা হয়, F = ma। ঠিক আছে, এরপরে আমরা এটাকে রিজলভ করার জন্য কি করলাম, একটা স্কেলার কোয়ান্টিটি নিলাম, সেটা হচ্ছে এনার্জি। এই এনার্জি কি কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি দিয়ে দুটো টার্ম তৈরি হয়, একটা ল্যাগ্রাঞ্জিয়ান একটা হ্যামিল্টনিয়ান। এদের সাহায্যে কি ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন তৈরি হয়। আর এরা কিসের ফাংশন, হচ্ছে পজিশন আর
পজিশন আর হচ্ছে ভেলোসিটি অ্যান্ড পজিশন অ্যান্ড মোমেন্টাম। সো আমাদের পজিশন আর মোমেন্টাম মেনলি দরকার পড়ে। পজিশন আর মোমেন্টাম স্পেসের মধ্যে রিপ্রেজেন্ট করি, তাহলে স্পেস থাকলে বা স্পেস ট্র্যাজেক্টরিটা থাকলে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স থেকে সমস্ত পার্টিকেলের ইনফরমেশন বা সিস্টেম অফ পার্টিকেলের ইনফরমেশন পেয়ে যাব। এরপরে যখন ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন আসছিল, তারপরে আবার কি শুরু হলো, যে চার্জ পার্টিকেল পেলাম। যদি একটা রেস্ট অবস্থায় থাকে ওখান থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, এখান থেকে ইলেকট্রোস্ট্যাটিক নিয়ে পড়াশোনা করি। আবার যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে চার্জ পার্টিকেলটা মুভ করে তাহলে স্টেডি স্টেট কারেন্ট থেকে টাইম ইন্ডিপেন্ডেন্ট কারেন্টটা থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড থেকে কি হয়, একটা ম্যাগনেটোস্ট্যাটিক নিয়ে পড়াশোনা করি। এবার যদি চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড মোশন থাকে, অ্যাক্সিলারেটেড মোশনে থাকে, তাহলে অ্যাক্সিলারেটেড মোশনে থাকলে কি হয়, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই তৈরি করে, দুটোই টাইম ডিপেন্ডেন্ট হয়। আবার এটার থেকে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়। এরপরে এটা নিয়ে পুরো পড়াশোনাটাকে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলি, ইএমটি, ঠিক আছে। তারপরে কি বলছিলাম যে এগুলাকে ডিসকাস করার জন্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন দিয়ে কাজ করি, ঠিক আছে। ম্যাক্সওয়েলস ইকুয়েশন দিয়ে পোলারাইজেশন, ইম্পিডেন্স, যা কিছু আছে, রেডিয়েশন, সব কিছু বের করতে পারছিলাম। এরপরে রেডিয়েশন নিয়ে যখন রিসার্চ চলছিল তখন রেডিয়েশনে দেখি একটা ব্ল্যাক বডি রেডিয়েশন একটা টার্ম আসে, ঠিক আছে, ব্ল্যাক বডি রেডিয়েশন একটা টার্ম আসে। আর এই দিক থেকে কি একটা টার্ম আসে, যখন লাইটের বিভিন্ন ফেনোমেননগুলো নিয়ে রিসার্চ চলছিল তখন দেখা যায় যে সাপোজ ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে অনেক জায়গায় লাইটের অনেকগুলো ফেনোমেনা যেখানে ক্লাসিক্যাল থিওরি ব্যাখ্যা করতে পারছিল না। তো ক্লাসিক্যাল থিওরির এই ড্রব্যাক থেকে দুইটা পার্টের সৃষ্টি হয়। একটা কি রিলেটিভিটি, যেখানে হাই এনার্জি পার্টিকেল নিয়ে কাজ করা হয়, বা হচ্ছে কি অনেক স্পিডের পার্টিকেল নিয়ে কাজ করা হয়। আর একটা কি কোয়ান্টাম মেকানিক্স, যেখানে সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। তারপর কোয়ান্টাম মেকানিক্স শুরু হলো, ধীরে ধীরে কোয়ান্টাম কি থেকে আসলো, যে দেখা যায় ক্লাসিক্যাল থিওরি যেখানে ব্যাখ্যা করতে পারছিল না যে ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে যে রেডিয়েশন বের হয়ে যাচ্ছে সেই এনার্জিটা কন্টিনিউয়াস না হয়ে কিছু কিছু এনার্জির প্যাকেটে বের হয়ে আসতেছিল, ঠিক আছে, মানে এনার্জি ডিসক্রিট। এই ডিসক্রিট কণাগুলোকে কি বলা হয়, ফোটন, বা একে কোয়ান্টা বলা হয়। এই কোয়ান্টা কথাটা থেকে কোয়ান্টাম মেকানিক্সের উৎপত্তি হয়েছিল, ঠিক আছে। এইটুকু অবধি সবার ক্লিয়ার। তারপরে কি বলো যে কোয়ান্টাম মেকানিক্স তাহলে আমাদের যেমন ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স আর হ্যামিল্টনিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সের ক্ষেত্রে কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট ছিল, যেমন হচ্ছে পজিশন টাইম, পজিশন মোমেন্টাম। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এমন কি ইম্পর্টেন্ট জিনিস আছে এটা দেখার চেষ্টা করি। এখানে দেখিয়েছে কি বলে যে একটা ম্যাটার পার্টিকেলের অ্যাসোসিয়েটেড কি আসে, ম্যাটার পার্টিকেলের অ্যাসোসিয়েটেড কি আসে, একটা হচ্ছে ওয়েভ থাকে। তারপরে দেখলাম যে না, ওটা অ্যাকচুয়ালি একটা ওয়েভ থাকে না, গ্রুপ অফ ওয়েভ থাকে। পরে ওই গ্রুপ অফ ওয়েভকে ওয়েভ প্যাকেট নাম দিলাম, ঠিক আছে। এরপরে দেখার চেষ্টা করি যে ওয়েভ প্যাকেট বা যেটা আমরা কি দেখছিলাম যে সব কিছু কোথায় রিপ্রেজেন্ট করা থাকে, ঠিক আছে। কোয়ান্টাম মেকানিক্সের যে সিস্টেমটা আছে তার ইনফরমেশনগুলো কোথায় থাকে, এটা কোথায় থাকে, কোয়ান্টাম ওয়েভ ফাংশনের মধ্যে বা কোয়ান্টাম স্টেটের মধ্যে থাকে। আর একে কোথায় রিপ্রেজেন্ট করা হয়, লিনিয়ার ভেক্টর স্পেসের মধ্যে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। আর মাঝখানে আমি কি আমাদের তোর আবিষ্কার আমার আবিষ্কার পুরো ইউনিভার্সের ক্রিয়েশন নিয়ে একটা গল্প বলছিলাম, গল্পটা খুব মজার ছিল, ঠিক আছে। ওই গল্পটা একবার ভাববি। তারপরে ওইখান থেকে কি আসলে লিনিয়ার ভেক্টর স্পেসে রিপ্রেজেন্ট করলাম। লিনিয়ার ভেক্টর স্পেসে রিপ্রেজেন্ট করার পর তারপরে কি হলো, শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে ওয়েভ ফাংশন বের করি এবং ওই ওয়েভ ফাংশনের উপর অপারেটর ইউজ করে করে আমাদের যে যে ফিজিক্যাল কোয়ান্টিটির দরকার আছে সেই কোয়ান্টিটিগুলো বের করে নিয়ে আসবো, ঠিক আছে। এই লাস্ট 4টা লেকচারে এইটাই ছিল সামারি, ঠিক আছে। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্ট জিনিসটা আমাদের কাছে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্ট কমপ্লিট হলো। এরপর দিন থেকে তাহলে এগুলা ডিটেলসে আলোচনা করা শুরু করব, ঠিক আছে। এরপর দিন কি দেখবো, ব্ল্যাক বডি রেডিয়েশন। ওকে, ব্ল্যাক বডি রেডিয়েশন একদম বেসিক থেকে তৈরি করে হায়ার লেভেল অবধি আমরা যাব, ঠিক আছে। তাহলে আজকের লেকচারটা এই অবধি। সো লেকচারটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।